আফ্রিকার ঘন জঙ্গলে অসম্ভব সুন্দর প্রকৃতিতে ঘেরা প্রাণীদের একটি রাজ্য ছিল, যেখানে সমস্ত প্রাণীরা সুখে শান্তিতে বাস করত। এই বনে একমাত্র রাজা হচ্ছে এই সিংহটি। ওর নাম মুফাসা। মুফাসা তার রাজ্য ঠিকঠাকই পরিচালনা করছিল, কিন্তু একদিন তার ভাই স্কার ষড়যন্ত্র করে তাকে পাহাড় থেকে ফেলে দেয় এবং ওই রাজ্যের নতুন রাজা হয়ে যায় স্কার। তবে বনের অন্যান্য প্রাণীরা কি তাকে রাজা হিসেবে মেনে নেবে? আর পরবর্তীতে ওই রাজ্যের কি অবস্থা হবে, এই কাহিনীটাই আজ আমি আপনাদের শোনাবো। এই মুভির IMDb রেটিং হলো 7.0/10 এবং এই মুভির ডিরেক্টর হলেন জন ফেভরু। প্রাণীদের পুরো রাজ্য জুড়ে আনন্দের ধুম পড়ে গেছে, কেননা মুফাসা ও রানী সেরাবির কোল জুড়ে একটি পুত্র সন্তান এসেছে। রাজপুত্রের নাম সিম্বা। তাকে আশীর্বাদ দেওয়ার জন্য গোটা রাজ্যের প্রাণীরা এসে উপস্থিত হয়েছে, কারণ ভবিষ্যতে এই ছোট্ট বাচ্চাটি রাজা হবে। রাজপুত্রের নাম সিম্বা। রাজ্যের সবচেয়ে জ্ঞানী প্রাণী হচ্ছে এই বানরটি, এর নাম রফিকি। এই বানরটি রাজপুত্রকে দু হাতে তুলে সবার সাথে পরিচয় করে দেয়। রাজপুত্রকে দেখে সব প্রাণীরা অনেক আনন্দ পায়। সবাই এই অনুষ্ঠানে আসলেও রাজা মুফাসার ভাই স্কার কিন্তু এই অনুষ্ঠানে আসেনি। তাই ওই রাজ্যের এই পাখিটি স্কারের কাছে জানতে চায় সে কেন আসেনি। এই পাখিটি আসলে ওই রাজ্যের দূত। এই রাজ্যের সমস্ত খবরাখবর রাজার কাছে পৌঁছে যায়। পাখিটির নাম হচ্ছে জাজু। স্কার তখন পাখিটিকে বলে, আমি কাউকে জবাবদিহি করি না। এই বলে সে পাখিটির ওপর হামলা করে। ঠিক তখনই সেখানে রাজা মুফাসা চলে আসে এবং সে বলে, আজকের অনুষ্ঠানে তোমাকে তো দেখতে পেলাম না। স্কার তখন বলে, আমি ভুলে গিয়েছিলাম। মুফাসা বলে, তুমি আমার হুকুম অমান্য করতে পারো না। তাছাড়া কিছুদিন পরে এই রাজ্যের রাজা হবে আমার পুত্র সিম্বা। স্কার তখন বলে, তাহলে ভবিষ্যৎ রাজার জন্য শুভকামনা রইল। এই বলে সে সেই স্থান থেকে চলে যায়। মুফাসা তখন জাজুকে বলে, ওকে নিয়ে যে আমি কি করি? জাজু তখন বলে, বাদ দেন তো ওর কথা। এরপর তারা সেখান থেকে চলে যায়। রাত পেরিয়ে সকাল হওয়ার সাথে সাথে ছোট্ট সিম্বা তার বাবাকে ডাকতে থাকে তাকে নিয়ে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে। এরপরে মহারাজ মুফাসা এবং রাজপুত্র সিম্বা দুজনে মিলে বিশাল একটি পাহাড়ের উপরে যায়। সেখানে গিয়ে তার ছেলেকে বলে, দেখো সিম্বা, ওই যে দূরে যেখানে আলো দেখা যাচ্ছে ওই সমস্ত জায়গা হলো আমাদের। সিম্বা এইসব দেখে বলে ওঠে, বাবা, এই সব জায়গা তোমার রাজ্য? মুফাসা বলে, সিম্বা, একদিন তুমিও এখানকার রাজা হবে এবং আমার অবর্তমানে তুমি এই রাজ্য শাসন করবে। ছোট সিম্বা বলে, একদিন এসব কিছু আমাদের হবে। মুফাসা তখন বলে, না বাবা, এসব কিছুই আমাদের নয়, আমরা শুধু এই রাজ্যটাকে দেখাশোনা করি। সিম্বা তখন বলে, এই পাহাড় গাছ, পাহাড়ের পেছনে ছায়া পড়েছে, এই সব জায়গায় আমি যেতে পারবো? তার বাবা তখন বলে, তুমি সব জায়গায় যেতে পারবে, কিন্তু ওই পাহাড়ের পেছনে ছায়া পড়েছে সেখানে তুমি ভুল করেও যাবে না। হাঁটতে হাঁটতে তার বাবা তাকে বলতে থাকে, জঙ্গলের সব কিছু একটা নিয়মের মধ্যে দিয়ে চলে, যেখানে আমরা সব প্রাণীরা একসাথে মিলেমিশে থাকি, কখনো কাউকে কোনো ক্ষতি করি না। এইভাবে তারা দুজনে নানা ধরনের কথা বলতে থাকে। ঠিক তখনই সেখানে জাজু চলে আসে এবং সারা রাজ্যের কথা বলতে থাকে। এদিকে সিম্বা তখন জাজুর ওপর হঠাৎ আক্রমণ করে জাজুকে ভয় দেখানোর জন্য, এবং জাজুকে ভয় দেখিয়ে তারা মজা পায়। এরপর মুফাসা আর সিম্বা দুজনে মিলে অনেক খুনসুটি করে। তবে কিছুক্ষণ বাদে আবার জাজু আসে, রাজাকে বলে, হায়নার দলগুলো আমাদের রাজ্যে প্রবেশ করেছে, আপনি তাড়াতাড়ি চলুন। মুফাসা তখন জাজুকে বলে, তুমি তাহলে সিম্বাকে এখান থেকে নিয়ে যাও, আমি ওদিকটা দেখছি। সিম্বা তখন বলে, আমিও তোমার সাথে যাব। মুফাসা বলে, না, বাচ্চাদের ওখানে যেতে নেই, জাজু তুমি ওকে নিয়ে যাও। ছোট সিম্বা মন খারাপ করে একা একা বলতে থাকে, আমি ছোট নই, আমি বড় হয়েছি। সিম্বার মন খারাপ দেখে জাজু সিম্বাকে আরও কয়েকটি বাচ্চা সিংহের কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে সিম্বা ছোট একটি পোকার সাথে খেলা করতে করতে পাহাড়ের এক কোণায় চলে আসে এবং সে দেখতে পায় তার কাকা স্কারকে। স্কার তখন বলে, শিকার করা ছোটদের কাজ নয়, বরং তুমি বাড়িতে ফিরে যাও। সিম্বা তখন বলে, না কাকা, আমি একেবারেই ছোট নই, তাছাড়া ভবিষ্যতে আমি এই রাজ্যের রাজা হব। সিম্বা একটু মজা করে তার কাকাকে বলে, আমি যখন রাজা হব তখন কিন্তু তোমাকেও আমার হুকুম মানতে হবে। স্কার তখন সিম্বাকে বলে, তোমার বাবা কি তোমাকে সমস্ত রাজ্যটা ঘুরে দেখিয়েছে? সিম্বা বলে, হ্যাঁ, তবে দূরের পাহাড়ের ছায়ার দিকে যেতে বারণ করেছে।
হ্যাঁ, ওখানে বাচ্চারা যেতে পারে না। ওখানে হাতিদের কঙ্কালের পাহাড় রয়েছে। তুমি এখনো অনেক ছোট, তাই তুমি এখনই যেতে পারবে না। এসব কিছু বলে জিম্বাকে উস্কে দেয় ওই জায়গায় যাওয়ার জন্য। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, বাচ্চাদের আমরা যেখানে যেতে বারণ করি তারা বেশি করে সেইখানেই যায়। যাই হোক, স্কারের কথায় জিম্বার মনে একটা জেদ চেপে বসে। তখন জিম্বা মনে মনে ঠিক করে, যেভাবেই হোক না কেন আমি ওখানে যাবই। তখন জিম্বা তার সঙ্গের সাথী নালাকে বলে, চলো আমরা সামনের দিঘি থেকে ঘুরে আসি। তখন মা বলে, আচ্ছা তোমরা ওই দিঘিটা পর্যন্তই যাবে, আর তোমাদের সঙ্গে যাবে জাজু। তখন তারা বড় পাহাড়ের দিকে যেতে থাকে। তখন নালা জিম্বাকে বলে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? জিম্বা বলে, আমরা ওই পাহাড়ের ছায়ার কাছে যাব, ওখানে নাকি হাতিদের কবরস্থান আছে। নালা বলে, ওখানে যাওয়া কি আমাদের ঠিক হবে? তখন জিম্বা বলে, এত ভয় পাচ্ছ কেন তুমি? এর আগে তো আমি তোমাকে অনেক জায়গায় নিয়ে গেছি। তবে জাজুর চোখে ফাঁকি দিয়ে আমাদের যেতে হবে। তখনই জাজু তাদের সামনে চলে আসে এবং সে বলে, কি হলো ভবিষ্যৎ রাজারানী, তোমরা কোথায় যাচ্ছ? তখনই তারা দুজনে একটু লজ্জা পেয়ে বলে ওঠে, মানে আমরা বিয়ে করব না, আমরা দুজনে খুব ভালো বন্ধু। তখন তারা সেখান থেকে ছুটে পালায় জাজুর চোখে ফাঁকি দেওয়ার জন্য। দিঘির ওখানে অন্যান্য প্রাণীর ভেতর দিয়ে তারা অন্য এক জায়গাতে চলে যায়। কিছু সময় বাদে তারা এক অদ্ভুত রকমের একটা জায়গা দেখতে পায়। আরও একটু সামনে গিয়ে একটা হাতির কঙ্কাল দেখতে পায়। তখন জিম্বা বলে, দেখো এইটাই সেই জায়গা, আমরা সেখানে চলে এসেছি। এখন থেকে আমাদের কেউ ছোট বলে অবহেলা করতে পারবে না। জিম্বা তখন একটু একটু করে সামনের দিকে এগিয়ে যায়। নালা তখন পেছন থেকে বলে, চলো এবার আমরা ফিরে যাই, যে কোনো সময় বিপদ হতে পারে। কিন্তু জিম্বা সে কথা হেসে উড়িয়ে দেয়। কিছুক্ষণ পরে সেখানে কয়েকটা হায়না চলে আসে। একটা হায়না তখন বলতে থাকে, অনেক দিন টাটকা মাংস খাই না, এখন রাজপুত্রের মাংস খেয়ে ভীষণ মজা হবে। তখনই সেখানে জাজু চলে আসে এবং জাজু হায়নাদের বলে, দেখো রাজা মুফাসার সাথে তোমরা পাঙ্গা নিও না। হায়নাটি বলে, আমাদের সাথে এই রাজ্যের সিংহরাজা মুফাসার সাথে শুরু থেকে যুদ্ধ লেগে আছে, তাই আজ মুফাসার ছেলেকে খেয়ে তার প্রতিশোধ নেব। এই কথা শেষ হতে না হতেই জিম্বা এবং নালার ওপর আক্রমণ শুরু করে হায়নার দলগুলো। জিম্বা এবং নালাকে হায়নার দলেরা পুরোপুরি ঘিরে ফেলে। ঠিক তখনই সেখানে রাজা মুফাসা চলে আসে। সেখান থেকে সে জিম্বা এবং নালাকে বাঁচায় এবং হায়নার দলদের বলে, ভুলেও কখনো আমার রাজ্যের কোনো ক্ষতি করার চেষ্টা করবি না। এই কথা বলার পর মুফাসা জিম্বার প্রতি রাগ দেখিয়ে কোনো কথা না বলে চলে যেতে থাকে। এরপর জাজুকে বলে, তুমি নালাকে নিয়ে রাজ্যে ফিরে যাও। জিম্বার সাথে আমার কিছু কথা আছে, তুমি আমার আদেশ অমান্য করেছো এবং নালাকেও বিপদে ফেলেছো। সিম্বা তখন বলে, বাবা আমি আমার সাহসিকতার প্রমাণ দিতে চেয়েছিলাম। আমার মনে হচ্ছিল আমি যদি একা ওখানে যেতে পারি তাহলে তুমি আমাকে অনেক সাহসী বলবে। তখন রাজা মুফাসা বলে, একজন রাজা কখনোই কাউকে বিপদে ফেলতে পারে না, কিন্তু আমি আজ খুবই ভয় পেয়ে গিয়েছিলাম যদি তোমার কিছু হয়ে যেত। তখন জিম্বা নিজের ভুল বুঝতে পারে। আকাশের দিকে তাকিয়ে মুফাসা জিম্বাকে বলে, এই আকাশে তারাদের দেখছো, ওখান থেকে আগের সমস্ত রাজারা আমাদের দেখতে পাচ্ছে। যদি কখনো কোনো বিপদে পড়ো তাহলে তারা তোমাকে সঠিক পথ দেখাবে। এভাবে দুজনে অনেক গল্প করতে থাকে। অন্যদিকে হায়নারা একে অপরে বলতে থাকে, রাজা মুফাসা অনেক সাহসী। অন্য আরেকটি হায়না বলতে থাকে, এই রাজাকে একদিন উচিত শিক্ষা দিতে হবে। ঠিক তখনই সেখানে একটি সিংহ চলে আসে। তখন হায়নাগুলো ভাবে রাজা মুফাসা আবার এসেছে। কাছাকাছি আসার পর তারা দেখতে পায় এটা মুফাসা নয়, বরং রাজা মুফাসার ভাই স্কার এসেছে। সে এসে হায়নাদের বলে, আজ তোমাদের জন্য কচি দুটো বাচ্চা পাঠিয়েছিলাম, আর তোমরা সেটা স্বীকার করতে পারলে না। তখন একটা হায়না বলে, মুফাসার জন্য আমরা বাচ্চা দুটোকে স্বীকার করতে পারিনি। স্কার তখন বলে, আমি তোমাদের আরও অনেক বেশি শিকার করার ব্যবস্থা করে দেব। তখন একটা হায়না বলে, যতদিন রাজা মুফাসা বেঁচে আছে ততদিন আমরা ইচ্ছেমতো শিকার করতে পারবো না। তখন স্কার বলে, তাহলে আমরা রাজাকেই মেরে ফেলবো। এটা শুনে সমস্ত হায়নাগুলো অবাক হয়ে যায়। এরপর স্কার নিজে রাজা হওয়ার লোভে হায়নাদের সাথে রাজা মুফাসাকে হত্যা করার ষড়যন্ত্র করতে থাকে। পরদিন সকালবেলা রাজা মুফাসা জিম্বাকে পাহাড়ের কাছে নিয়ে যায়। সে বলে, তুমি এখানে কিভাবে সিংহরা অনেক জোরে গর্জন করে তার প্র্যাকটিস করতে থাকো। এরপর জিম্বা একা একা বড় সিংহদের মতো গর্জন করার চেষ্টা করে। তবে কিছুক্ষণ বাদে বড় মহিষের দলকে ওই পথ দিয়ে ছুটে আসতে দেখে জিম্বাও ছুটে পালাতে থাকে। নিজের জীবন বাঁচাতে উঁচু পাহাড়ের আড়ালে গুটিসুটি হয়ে বসে থাকে। অন্যদিকে স্কার গিয়ে রাজা মুফাসাকে বলে, তাড়াতাড়ি চলো, না হলে জিম্বাকে আর বাঁচানো যাবে না। কিছু মহিষের দল জিম্বাকে আক্রমণ করেছে।
এদিকে জিম্বা নিজের জীবন বাঁচাতে একটা শুকনো গাছের ডালকে আঁকড়ে ধরে বসে থাকে। মুফাসা এসে জিম্বাকে ওখান থেকে বাঁচিয়ে একটি সুরক্ষিত জায়গায় রেখে দেয়। তারপর মুফাসা পাহাড়ের গা বেয়ে উপরের দিকে উঠতে থাকে এবং প্রায় উপরে উঠেও পড়ে। সেখানে গিয়ে দেখে স্কার দাঁড়িয়ে আছে। তখন মুফাসা বলে, ভাই, আমাকে উপরে উঠতে সাহায্য করো। ঠিক তখনই স্কার পাহাড়ের ওপর থেকে মুফাসাকে নিচে ফেলে দেয়। জিম্বা দেখতে পায় তার বাবা পাহাড়ের ওপর থেকে নিচে পড়ে গেল। তারপর সে কান্না করতে করতে সেখানে আসে এবং বাবাকে ডাকতে থাকে। ডাকার পরও কোনো সাড়া পায় না। তখন কোনো উপায় না পেয়ে তার বাবার কোলের কাছে শুয়ে পড়ে। ঠিক তখনই স্কার সেখানে এসে বলে, জিম্বা, তুমি এটা কি করেছো? তুমি তোমার বাবাকে মেরে ফেললে? জিম্বা তখন বলে, কাকা, আমি কিছুই করিনি, এটা একটা দুর্ঘটনা। স্কার তখন বলে, তোমার মা যদি জানতে পারে তোমাকে বাঁচাতে গিয়ে তোমার বাবা মারা গিয়েছে, তাহলে অনেক বেশি কষ্ট পাবে। জিম্বা তখন কাঁদো কাঁদো হয়ে বলে, তবে আমি এখন কি করব, কাকা? স্কার তখন বলে, তুমি এই রাজ্য থেকে পালিয়ে যাও, আর কখনোই আর ফিরে এসো না। এই কথা শুনে সেখান থেকে জিম্বা ছুটে চলে যায়। এরপর স্কার তখন কিছু হায়নাকে পাঠিয়ে দেয় জিম্বাকে মেরে ফেলার জন্য। তখন সে নিজের জীবন বাঁচাতে এদিক সেদিক পালাতে থাকে। পালাতে পালাতে সে একটা পাহাড়ের উপরে উঠে পড়ে এবং পাহাড়ের উপর থেকে পা পিছলে পড়ে যায়। তখন হায়নারা ভাবে, যাক, জিম্বার খেল শেষ। এই পাহাড় থেকে নিচে পড়লে কেউ বেঁচে থাকবে না, নিশ্চিত সে মারা গিয়েছে। এই ভেবে তারা সেখান থেকে চলে যায়। কিন্তু জিম্বা একটি গাছের গোড়ায় চুপ করে লুকিয়েছিল। এরপর সে নিজের বাবার মৃত্যুর অপবাদ নিয়ে অনেক দূরে চলে যায়। অন্যদিকে স্কার তার সাজানো গোছানো নাটক শুরু করে। সে বলে, আমার ভাই মুফাসা, সে অনেক ভালো রাজা ছিল। আমার ভাইয়ের মৃত্যুতে আমি অনেক কষ্ট পেয়েছি। আর আমাদের ছোট্ট আদরের সিম্বা, সেও আর আমাদের মাঝে নেই। আমার বলতে খুব খারাপ লাগছে, তবুও বলতে হচ্ছে, কারণ রাজ্যটা তো চালাতে হবে। তাই এই রাজ্যের রাজা এখন থেকে আমি। আর এত বড় রাজ্য আমি একা সামলাতে পারবো না। তাই আমার কিছু সঙ্গীর প্রয়োজন। আজ থেকে এই হায়নাগুলো আমাকে সাহায্য করবে। এই কথা শোনা মাত্রই সবাই চমকে ওঠে, কারণ এই হায়নাগুলো সমস্ত প্রাণীদের ধরে খেয়ে ফেলে। অন্যদিকে জিম্বা অনেকটা পথ পেরিয়ে যাওয়ার পর খুব ক্লান্ত হয়ে শুনশান একটি জায়গাতে শুয়ে পড়ে। ঠিক তখনই একদল শকুন মরা পশু মনে করে জিম্বাকে খাওয়ার উদ্দেশ্যে চারদিক ঘিরে ফেলে। ঠিক তখনই কোথা থেকে দুটি প্রাণী চলে আসে আর শকুনের আক্রমণ থেকে জিম্বাকে বাঁচিয়ে নেয়। জিম্বা তখন তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কারা? তখন তারা বলে, আমি পুম্বা আর আমি টিমন। তারা বলে, আমরা তোমাকে শকুনের হাত থেকে বাঁচিয়েছি। তখন জিম্বা মন খারাপ করে বলে, আমার বেঁচে থেকেই বা কী লাভ? পুম্বা আর টিমন তখন ভাবে, আমরা যদি এই সিংহটিকে আমাদের সাথে রাখতে পারি তাহলে ভালোই হবে। তারপরে তারা দুজন মিলে হাকুনা মাটাটা গান গেয়ে জিম্বার মন ভালো করে। এরপর তারা জিম্বাকে তাদের রাজ্যে নিয়ে আসে। এই রাজ্যটাও ছিল অনেক সুন্দর, তবে এই রাজ্যে কেউ কাউকে শিকার করতো না। তারা পোকামাকড় খেয়ে জীবনযাপন করত। তারা দুজন তখন জিম্বাকে বলে, এখানে থাকতে হলে কোনো প্রাণীকে হত্যা করা যাবে না, সকলের সাথে মিলেমিশে থাকতে হবে। জিম্বা তখন নিরুপায় হয়ে সেখানে পোকামাকড় খাওয়া শিখে নেয় এবং সে নিজেকে নতুন প্রাণীদের সাথে মানিয়ে চলতে থাকে। জিম্বা আস্তে আস্তে বড় হয়ে ওঠে। অন্যদিকে রাজা মুফাসা মারা যাওয়ার পরে স্কার হায়নাদের নিয়ে রাজ্য চালাতে থাকে। আর হায়নাগুলো অনেক প্রাণীদের শিকার করে খেয়ে ফেলেছে। নিজেদের জীবন বাঁচাতে অনেক প্রাণী ওই রাজ্য ছেড়ে পালিয়েছে। এখন নালাও অনেক বড় হয়েছে। সে রানীকে বলে, এভাবে চলতে থাকলে আমাদের রাজ্যের অবস্থাও একেবারে খারাপ হয়ে যাবে। আমরা এইভাবে চুপ করে বসে থাকতে পারি না। হয়তো আমাদের এর প্রতিবাদ করতে হবে, আর না হয় কাপুরুষের মতো পালিয়ে জীবন বাঁচাতে হবে। তখন রানী সেরাবি বলে, আমরা চাইলেও এখন কোনো প্রতিবাদ করতে পারবো না। একটা নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হবে। ওইদিকে স্কার অন্য একটা প্রাণীকে শিকার করে তার মাংস খাচ্ছিল। রানী সেরাবি বলে, এইভাবে প্রাণীদের শিকার করা এখন তোর অভ্যাসে পরিণত হয়েছে। স্কার বলে, এই রাজ্যের সবথেকে শক্তিশালী প্রাণী আমি, তাই যাকে খুশি আর যখন খুশি তখন শিকার করতে পারি। তাছাড়া আমার সামনে দাঁড়াবার মতো সাহস আর কারণ নেই। তবে তুমি আর কতদিন একা থাকবে? বরং তুমি আমাকে তোমার রাজা হিসেবে মেনে নাও। যদি তুমি আমাকে তোমার রাজা হিসেবে মানো, তাহলে সমস্ত প্রাণীরা আমাদের কথা মানবে। তখন রানী সেরাবি বলে, আমি তোমাকে কোনোদিন বিয়ে করব না, আর তুমি আমার রাজা হওয়ার যোগ্য নও। স্কার তখন বলে, ঠিক আছে, এতদিন আমি শিকার করে খেতাম, তারপরে তোমরা খেতে, কিন্তু এখন থেকে আমার খাওয়ার পর হায়নারা খাবে, তারপর তোমরা খাবে, যদি থাকে তবে। সেদিন রাতে সবাই যখন ঘুমোচ্ছিল,
নালা রাতের অন্ধকারে সেখান থেকে পালাতে যাবে, ঠিক তখনই জাজু এসে বলে, কি করছো তুমি? তখন নালা বলে, আমি এভাবে চুপ করে বসে থাকতে পারি না, আমি বাইরে যাচ্ছি কারো সাহায্য পেতে। ঠিক এই সময় সেখানে স্কার চলে আসে। নালা প্রায় ধরা পড়েই যাচ্ছিল, তখন জাজু এসে কোনো রকমের স্কারকে কিছু সময়ের জন্য ভুলিয়ে ভালিয়ে রাখার চেষ্টা করলো। ততক্ষণাৎ নালা সেখান থেকে পালিয়ে গেল। অন্যদিকে নতুন রাজ্যে জিম্বা ভালোই ছিল। সে একটি প্রজাপতির সাথে খেলা করছিল, তখন একটি প্রাণী এসে জিম্বাকে বলে, আমি ভাবছি তুমি একটি প্রজাপতির সাথে খেলা করছো। যাই হোক, তুমি তো আর আসল সিংহ নও। এ কথা শুনে জিম্বার মনে একটু কষ্ট হয়। এরপর জিম্বা বাকি সবার পোকামাকড় খাবারের ব্যবস্থা করে দেয়। সমস্ত মাংসাশী প্রাণীরা মনের আনন্দে খাবার খেতে থাকে। ওই দিন রাতে জিম্বা শুয়ে আকাশের দিকে তাকিয়ে তারা দেখছিল। কিছু সময় বাদে তার বাবার কথা মনে পড়তে সে উঠে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে থাকে। তখনই তার শরীর থেকে একগুচ্ছ পশম উড়ে গেল। সেই পশমগুলো উড়ে গিয়ে নদীতে পড়ে এবং ভেসে যেতে থাকে। পরদিন সকালে নদীর জলে সেই পশমগুলো ভেসে যাচ্ছিল। ঠিক তখনই একটি পাখি এসে পশমগুলো তার বাসা তৈরি করার জন্য নিয়ে যায়। কিন্তু পশমগুলো শুকিয়ে যাওয়ার ফলে সেই পশমগুলো একটা গাছের ডালে এসে পড়ে। সেই ডালের পাতা খাচ্ছিল একটি জিরাফ। পাতার সাথে সাথে পশমগুলো খেয়ে ফেললো জিরাফটি। এরপর জিরাফটি মলত্যাগ করার পর তার গোবরের সাথে সেই পশমগুচ্ছ বেরিয়ে আসে। একটি পোকা গোবর নিয়ে যাচ্ছিল। একটা সময় গোবরগুলো ভেঙে যায় এবং পশমগুলো বেরিয়ে যায়। বাতাসে উড়ে সেগুলো অন্য একটি জায়গায় চলে যায়। এরপর একদল পিঁপড়ে নিজেদের ঘর বানানোর জন্য সেই পশমগুলো নিয়ে গাছের উপরে ওঠে। সেখানে গাছের উপরে রফিকি বসেছিল। সে পশমগুলো হাতে নিয়ে বুঝতে পারে এটা জিম্বার পশম। তখন সে ভাবে জিম্বা এখনো বেঁচে আছে। নতুন রাজ্যের সমস্ত প্রাণীরা খুব আনন্দে জীবনযাপন করছিল। হঠাৎই কোথা থেকে একটা সিংহ এসে তাদের উপর আক্রমণ করে বসে। পুম্বা এবং টিমন নিজেদের প্রাণ বাঁচাতে প্রাণপণ পালাতে থাকে। পুম্বাকে প্রায় ধরেই ফেলেছিল। ঠিক তখনই সেখানে জিম্বা চলে আসে। জিম্বা এসে ওই সিংহটির সাথে লড়াই শুরু করে। কিছুক্ষণ পর জিম্বা সিংহটিকে চিনতে পারে, সে ছিল নালা। তখন নালা জিম্বাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা সে ভেবেছিল জিম্বা বুঝি মারা গিয়েছিল। এরপর তারা দুজন অনেক খুনসুটি করে। নালা তখন জিম্বাকে বলে, তোমার অবশ্যই রাজ্যে ফিরে যাওয়া দরকার। স্কার হায়নাদের সাথে মিলে পুরো রাজ্য দখল করে নিয়েছে। রাজা হিসেবে তোমাকে সবার প্রয়োজন। জিম্বা তখন বলে, এখন থেকে এটাই আমার রাজ্য, আমি এদের সাথে থাকতে চাই। তুমি আমার সাথে এখানেই থেকে যাও, তুমি ফিরে যেও না, এখানে তোমার অনেক বেশি ভালো লাগবে। নালা বলে, দেখো জিম্বা, আমি এটা কখনোই করতে পারবো না। তখন জিম্বা বলে, আচ্ছা, এটা নিয়ে পরে ভেবে দেখব। তার আগে চলো আমি তোমাকে এই রাজ্যটি ঘুরে দেখাই। এরপর সে পুরো রাজ্যটা ঘুরিয়ে দেখায় নালাকে। তখন বলে, সত্যি জায়গাটি খুবই সুন্দর। নালা জিম্বাকে বলে, তবে তুমি এতদিন তোমার রাজ্যে ফিরে যাওনি কেন? তুমি ওখানকার রাজা ছিলে। জিম্বা তখন বলে, আমি কোনো রাজা নই, ওখানকার রাজা স্কার। নালা বলে, স্কারকে আমরা কখনোই রাজা হিসেবে মানব না। তাছাড়া এখন আমাদের রাজ্যে খুবই খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে। স্কার আর হায়নারা সমস্ত প্রাণীদের প্রায়ই শিকার করে ফেলেছে। তাছাড়া তোমার মায়ের সাথে একবার দেখা করার জন্য হলেও তোমার ওখানে যাওয়ার দরকার ছিল। জিম্বা তখন বলে, না, আমি কখনো সেখানে যেতে পারি না, এখানে আমি ভালোই আছি, হাকুনা মাটাটা। নালা তখন বলে, তুমি এসব কি বলে যাচ্ছ? জিম্বা তখন বলে, এর অর্থ হলো যা হওয়ার তাই হয়ে গেছে, সেসব ভেবে শুধু শুধু কষ্ট পাওয়ার কি দরকার? নালা তখন বলে, তুমি আর আগের মতো নেই। আমি এসেছিলাম এখানে সাহায্যের জন্য, তবে আমার মনে হচ্ছে আমি ভুল কোথাও চলে এসেছি। ভালো থেকো জিম্বা। এই বলে নালা সেখান থেকে চলে যায়। জিম্বা তখন মন খারাপ করে বলতে থাকে, আমার কাউকে দরকার নেই, আমি একা একাই এখানে ভালো আছি। তখনই হঠাৎ করে সামনে রফিকি চলে আসে আর বলে, একা একা কখনোই ভালো থাকা যায় না, বরং সবাইকে নিয়ে ভালো থাকতে হয়। জিম্বা তখন রফিকিকে বলে, আপনি কে? আমি কি আপনাকে চিনি? রফিকি তখন বলে, তুমি আমাকে চেনো না, তবে তুমি নিজেকেও কিন্তু চেনো না। যাই হোক, আমি কিন্তু তোমাকে এবং তোমার মা বাবাকেও চিনি। শুধু তাই নয়, তোমার বাবা এখনও বেঁচে আছে। বাবার কথা শুনে জিম্বা অনেক বেশি অবাক হয়ে যায়। রফিকি তখন বলে, তুমি কি তোমার বাবাকে দেখতে চাও? তাহলে এসো আমার সাথে। সে তখন জিম্বাকে একটি নদীর কাছে নিয়ে যায়। জলের মধ্যে প্রতীকছবি দেখিয়ে বলে, তোমার মধ্যে তোমার বাবা বেঁচে আছে। এরপর জিম্বা আকাশের দিকে তাকিয়ে তার বাবার কথা চিন্তা করছিল। হঠাৎ তার মনে হলো তার বাবা যেন তাকে বলছে, যাও জিম্বা, তুমি তোমার রাজ্যে ফিরে যাও, রাজ্যের সমস্ত প্রাণীকে তুমি রক্ষা করো। এরপর সে আগের জিম্বাকে নিজের মধ্যে ফিরে পায়।
অনেক জোরে গর্জন করে নিজের উপস্থিতি সবাইকে জানিয়ে দেয়। এরপর সে নিজের রাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যেতে যেতে পথের মধ্যে নালার সাথে তার দেখা হয়। তারপর তারা দুজন মিলে অনেক পথ পাড়ি দিয়ে সেই উঁচু পাহাড়ের কাছে আসে। সে চারপাশে তাকিয়ে দেখে সমস্ত কিছু কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে, যেখানে সেখানে পশুর কঙ্কাল পড়ে আছে। সে তখন আফসোস করে। জিম্বা বলে, বাবা বলেছিল এখান থেকে যতদূর পর্যন্ত সূর্যের আলো দেখা যায় সবটাই আমাদের, কিন্তু আমার যেন আজ সব কিছু এলোমেলো হয়ে গেছে। এছাড়া আমি স্কারের সাথে লড়াই করে পেরে উঠব না। তখন নালা বলে, আমিও তোমার সাথে আছি, আমরা দুইজনে মিলে আমাদের রাজ্যকে ওই শয়তানের কাছ থেকে রক্ষা করব। ঠিক তখনই পুম্বা আর টিমনও সেখানে চলে আসে। জিম্বা তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা এখানে এলে কেন? তখন তারা বলে, বন্ধুর প্রয়োজনে সবসময় অন্য বন্ধুরাও পাশে থাকে, কিন্তু অন্যদিকে স্কার জিম্বার মাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি বুঝতে পারছি না তুমি কেন এখনো আমাকে তোমার রাজা হিসেবে মানতে পারো না। তবে আমি কিন্তু মুফাসার থেকেও অনেক বেশি শক্তিশালী এবং ভালো রাজা। তখন রানী বলে, তুমি রাজা মুফাসার পায়ের ধুলো সমানও না। এই কথা শোনা মাত্রই স্কার রানীর সাথে লড়াই শুরু করে। ঠিক তখনই সেখানে জিম্বা চলে আসে এবং আক্রমণের হাত থেকে তার মাকে বাঁচায়। জিম্বার মা তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। জিম্বা তখন তার মাকে বলে, মা তুমি চিন্তা করো না, আমি চলে এসেছি। তখন নালা বলে, স্কার তোমার রাজত্বের দিন শেষ হয়ে গিয়েছে, এখন থেকে তুমি আমাদের রাজা নাও, আর আমরা তোমাকে ভয়ও পাই না। তখন বাকি সিংহগুলো হুঙ্কার দিয়ে নালার সাথে একমত হয়। স্কার তখন বলে, জিম্বা তোমাকে জীবিত দেখে ভালো লাগছে, তবে তুমি কি জানিয়েছো তোমার বাবার মৃত্যুর জন্য তুমিই দায়ী? জিম্বা তখন চুপ করে দাঁড়িয়ে থাকে আর চাপা গলায় বলে, হ্যাঁ এটা সত্য, আমার বাবার মৃত্যুর জন্য আমিই দায়ী। কিন্তু তার মা একথা একদমই বিশ্বাস করতে চায় না। ঠিক তখনই স্কার চিৎকার করে বলে, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? জিম্বা মুফাসার মৃত্যুর জন্য দায়ী। একজন খুনি কিভাবে আমাদের রাজা হতে পারে? এই কথা বলতে বলতে স্কার জিম্বাকে সেই উঁচু পাহাড়ের কিনারায় নিয়ে আসে। জিম্বা পা পিছলে পড়ে গিয়েও সেখানে ঝুলে থাকে। তবে হঠাৎ করে বিদ্যুৎ চমকালে একটা গাছে আগুন ধরে যায়। আস্তে আস্তে সেই আগুন চারপাশে ছড়িয়ে যায়। স্কার তখন জিম্বাকে বলে, এই দৃশ্যটা অনেক পরিচিত লাগছে তাই না? তোর বাবাও এইভাবে পাহাড়ের ওপর ঝুলেছিল, আমি তাকে ফেলে দিয়ে মেরেছি, আর আজকে তোকেও তোর বাবার কাছে পাঠিয়ে দেব। এই কথা শুনে জিম্বা অনেক বেশি রেগে যায়। এতদিন সে তার বাবার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করত, কিন্তু আজ স্কারের মুখে এই সমস্ত কথা শুনে সব কিছু বুঝতে পারে এবং জিম্বা স্কারের ওপর ঝাঁপিয়ে পড়ে। তখন স্কার বলে, জিম্বা রাজা মুফাসাকেও মেরেছে আর এখন আমাকেও মারতে চায়। রানী তখন বলে, স্কার তুমি তো বলেছিলে মুফাসা মারা যাওয়ার পর তুমি ওখানে গিয়েছিলে, তাহলে তুমি মুফাসার মৃত্যু কিভাবে দেখলে? এটা শুনে সবাই বুঝতে পেরে যায় স্কার মিথ্যে কথা বলছে। মুফাসাকে স্কারই মেরেছে। এরপর হায়না আর সিংহের মাঝে ভীষণ লড়াই হয়। স্কার এবং জিম্বাও লড়াই করতে থাকে। ওদিকে টিমন আর পুম্বাও হায়নাদের সাথে লড়াই করতে থাকে। স্কার তখন বুঝতে পারে যে তারা সবাই হেরে যাচ্ছে, তাই সে সেখান থেকে পালাতে থাকে। জিম্বাও তার পিছু পিছু যায়। উঁচু একটি জায়গায় গিয়ে স্কার জিম্বাকে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে। জিম্বা তখন বলে, আমি তোমার মতো বিশ্বাসঘাতক নই, যাও তোমাকে ছেড়ে দিলাম। তবে হ্যাঁ, তুমি আর এই রাজ্যে থাকতে পারবে না, এখান থেকে অনেক দূরে চলে যাবে আর কখনো এখানে ফিরে আসবে না। এই কথা শেষ হতে না হতে স্কার জিম্বার ওপর আক্রমণ করে। দুইজনেই তখন লড়াই শুরু করে। একটা সময় স্কার জিম্বার সাথে আর লড়াই করতে পারে না। লড়াই করতে করতে স্কার হঠাৎ করে উঁচু জায়গা থেকে নিচে পড়ে যায়, আর সেখান থেকে হায়নার দলগুলো চলে আসে। তখন স্কার তাদের বলে, বন্ধুরা তোমরা চিন্তা করো না, আমরা আবার সেনাবাহিনী তৈরি করব। তখন হায়নাগুলো বলে, তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতাও করেছো। এই কথা বলতে বলতে হায়নার দলগুলো স্কারকে টেনে হিঁচড়ে মারে এবং তাকে টুকরো টুকরো করে খেয়ে ফেলে। এরপর সেখানে বৃষ্টি শুরু হয়। রফিকি তখন জিম্বাকে তাদের নতুন রাজা হিসেবে ঘোষণা করে। এভাবে অনেক বছর কেটে যায়। সবাই আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এখন জিম্বা এবং নালারও একটি সন্তান হয়েছে। রফিকি তখন সমস্ত প্রাণীর সাথে তাদের সন্তানকে পরিচয় করিয়ে দেয়।